বিবেকানন্দের জীবনে মহীয়সী নারী। পৃথ্বীরাজ সেন। পাঠ করছি গোপা বাগচি। বেটি লেগেট। বেটি লেগেট হলেন বিবেকানন্দের আর এক জননী। তিনি ছিলেন জোসেফিন ম্যাকলাউডের বড় দিদি। তার পুরো নাম ছিল বেটসি লেগেট। তাদের পরিবারের বসবাস ছিল স্কটল্যান্ডে। ভাগ্য অন্বেষণের উদ্দেশ্যে তাদের পরিবার আমেরিকায় চলে আসেন। বেটি তখন ছিলেন নেহাতি এক বালিকা মাত্র। স্কটল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তার বেড়ে ওঠা। প্রকৃতি তন্ময়তা অল্প বয়স থেকেই তাকে আচ্ছন্ন করত। বেটির মা ছিলেন এক ধর্মপরায়ণা এবং সেবাপরায়ণা রমণী। অতিথি বৎসলা হিসেবে যথেষ্ট খ্যাতি ছিল তাঁর। যে কোনো মানুষকে পেট ভরে খাওয়াতে ভালোবাসতেন। ইনি সেই আপ্তবাক্যে বিশ্বাস করতেন যে নিঃস্ব রিক্ত দিন দরিদ্রের মধ্যেই ঈশ্বরের অবস্থান। মায়ের কাছে থেকেই উত্তরাধিকার সূত্রে বেটি এই গুণগুলিকে আত্মস্থ করেছিলেন। কিশোরী বয়স থেকেই তিনি সকলের প্রতি প্রেম ও ভালোবাসা বিতরণ করতেন। বেটির সাথে বিবেকানন্দের দেখা হয় এক বক্তৃতা সভাগৃহে। বোন জোসেফিনের পাশে এসে বসতেন তিনি। বেটি ছিলেন অত্যন্ত সৌন্দর্য সচেতনা। ধনীর ঘরে জন্ম হয়েছিল বলে হয়তো ঈষৎ স্বাভিমান ছিল তার মনের মধ্যে। তার বিবাহ হয় উইলিয়াম স্টার্জেস নামে এক ধনী ব্যবসায়ীর সঙ্গে। দুটি সন্তানের জননী হয়েছিলেন বেটি। 1898 সালের নভেম্বর মাসে তার স্বামীর মৃত্যু হয়। বেটির সামনে তখন ঘন অন্ধকারাচ্ছন্ন পৃথিবী। এই শোক সংবরণ করতে অনেক সময় নিয়েছিলেন। তখন তিনি বোনের ওপর অধিক মাত্রায় নির্ভরশীল হয়ে ওঠেন। জীবনের এমনই এক ক্রান্তিকালে ভারত পথিক স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা হয়েছিল বেটির। পরবর্তীকালে ডায়েরির পাতায় বেটি লিখেছিলেন, ঈশ্বরের অসীম অনুগ্রহে আমি এক পরম পুরুষের সন্ধান পেলাম। উনি বয়সে আমার থেকে ছোট, কিন্তু তার মধ্যে বুদ্ধির যে প্রাখর্য বিদ্যমান তা আমাকে একেবারে অবাক করে দিয়েছিল। তখন থেকেই বেটি হলেন স্বামীজির একান্ত অনুগামিনী। তবে বয়সে কিছুটা বড় হওয়ায় তিনি স্বামীজির ওপর তাঁর মাতৃস্নেহ উজাড় করে দিয়েছিলেন। বেটি ছিলেন একজন মুগ্ধ পাঠিকা। স্বামী বিবেকানন্দ যখন মন্দ্রিত কণ্ঠস্বরে বেদ এবং উপনিষদের এক একটি সংস্কৃত শ্লোকের ব্যাখ্যা করতেন, তখন অবাক বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়ে থাকতেন বেটি। বেটির সমস্ত শরীরে তখন কি এক আশ্চর্য শিহরণ প্রবাহিত হতো। বেটি মন দিয়ে বক্তৃতা শুনে উল্লেখযোগ্য বিষয়গুলি ডায়েরির পাতায় লিখে রাখতেন। এইভাবে দিন কাটতে থাকে। একদিন স্বামীজির সঙ্গে সাক্ষাৎ করতে এলেন তাদের পারিবারিক বন্ধু মিস্টার ফ্রান্সিস লেগেট। তার মাধ্যমে স্বামীজির সঙ্গে দেখা হলো লেগেটের। লেগেটের সঙ্গে স্বামীজি মেতে উঠলেন অন্তরঙ্গ আলাপচারিতায়। লেগেট স্বামীজির জ্ঞানবত্তা দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিলেন। মিস্টার লেগেট ছিলেন একজন মুক্ত মনের মানুষ। তিনি সানন্দে এই ভারতীয় সন্ন্যাসীকে অভিবাদন জানালেন। লেগেট বুঝতে পেরেছিলেন যে স্বামীজির মধ্যে কি অসাধারণ ক্ষমতা লুকিয়ে আছে। লেগেটের বাড়িতে মাঝে মধ্যেই আতিথ্য গ্রহণ করতেন স্বামীজি। বেটি এই ভারত পথিককে পেট ভরে খাওয়াতে ভালোবাসতেন। খেতে খেতে মাঝে মাঝেই স্বামীজি খেয়ালি মনে টেবিলে খাবারের প্লেট ফেলে উঠে যেতেন। কখনো বা অন্যমনস্ক হয়ে কি যেন ভাবতেন। স্বামীজির সমস্ত মুখমণ্ডলে এক অপার্থিব অভিব্যক্তি প্রকাশ পেত। কোনো কোনো সময় স্বামীজি চোখ বন্ধ করে চিন্তা করতেন। বেটি বুঝতে পারতেন এখন স্বামীজি তার আধ্যাত্মিকতা জগতে পৌঁছে গেছেন। বেটি জানতেন এই সময় স্বামীজিকে আবার কিভাবে বাস্তবে ফিরিয়ে আনা যায়। স্বামীজি এক বিশেষ ধরনের আইসক্রিম খেতে খুবই ভালোবাসতেন। বেটি সেই সময় সেই আইসক্রিমটি এনে
পুত্রবৎ স্বামীজির টেবিলে রাখতেন। স্বামীজি বালকের মতো হেসে নিজের জায়গায় এসে বসতেন। খাবার উপকরণ এবং রন্ধন প্রণালী নিয়ে মা ও ছেলের মধ্যে নানা ধরনের কৌতুক করা আলোচনা চলত। চকলেট প্রসঙ্গে স্বামীজি একবার হাসতে হাসতে তার পাতানো মা বেটিকে বলেছিলেন, আমি এই মিষ্টিটা এত বেশি ভালোবাসি কেন জানো? আসলে আমিও যে চকলেটের মতো। এইভাবে ভিনদেশী এক রমণীর সাথে স্বামীজির খুবই সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল। সন্ন্যাসী হওয়া সত্ত্বেও স্বামীজি বেটি এবং তার পরবর্তী স্বামী ফ্রান্সিস লেগেটের অনেক আবদার হাসি মুখে শুনেছেন। তাদের অনুরোধে তিনি প্যারিসে গেলেন তাদের বিবাহ আসরে যোগদান করতে। সেবা পরায়ণা বেটি সর্বদা স্বামীজির স্বাস্থ্যের দিকে নজর দিতেন। স্বামীজি দিবারাত্র পরিশ্রম করেই চলতেন। এই ব্যাপারটি বেটির নজর এড়াত না। শুধু তাই নয়, অনেক সময় স্বামীজি সারা রাত জেগে জেগে কি যেন চিন্তা করতেন। নিশি জাগরণ শরীরের ওপর খারাপ প্রভাব ফেলে এই বিষয়টি বেটি জানতেন। তিনি সব সময় স্বামীজিকে আগলে রাখার চেষ্টা করতেন। এই প্রসঙ্গে বেশ কিছু ঘটনার কথা আমাদের মনে পড়ে। আপাত দৃষ্টিতে এইসব ঘটনাগুলি তুচ্ছ বলে মনে হতে পারে, কিন্তু এদের মধ্যে যে তাৎপর্য লুকিয়ে আছে তা বিশ্লেষণ করা উচিত। একদিন বেটি সমস্ত কটেজ ঘুরে ঘুরে সবকিছু ঠিকঠাক আছে কিনা তা দেখছিলেন। হঠাৎ তিনি দেখলেন যে স্বামীজির ঘরের মেঝেতে একটি বিছানা পাতা আছে। সেটি স্বামী তুরীয়ানন্দের। ওই শয়নকক্ষের বিছানায় কোনো সমস্যা আছে কিনা তুরীয়ানন্দের কাছে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, না, বিছানা ঠিকই আছে, কিন্তু আমি তো স্বামীজির সমান স্তরে শুতে পারি না, তাই আমার বিছানাটি আমি নিচে পেতে রেখেছি। স্বামী তুরীয়ানন্দের এই বক্তব্যটির মধ্যে প্রকাশিত হল স্বামীজি সম্পর্কে রামকৃষ্ণ সংঘের অন্যান্য সন্ন্যাসীরা কি ধরনের শ্রদ্ধা পোষণ করতেন। রিজলি ম্যানর হল এক অসাধারণ সৌন্দর্য সমৃদ্ধ জায়গা। মনে হয় সেটি বুঝি এক টুকরো স্বর্গ। এখানে এলে জাগতিক সংসারের দুঃখ জ্বালা যন্ত্রণার অবসান হয়ে যায়। প্রকৃতির এই লীলাভূমিতে স্বামীজি প্রায় 10 সপ্তাহ ছিলেন। যে মানুষটি সদা সর্বদা পরিব্রাজকের জীবনযাপন করেছেন, পায়ে হেঁটে অনেক কষ্ট স্বীকার করে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন, তিনি প্রকৃতির কোলে কোনো এক জায়গায় এতদিন আশ্রয় নিলেন কি করে? অনেকে বলে থাকেন এর অন্তরালে আছেন বেটি লেগেটের মতো স্নেহশীলা মহিলা। এই বিশ্রামের ফলে স্বামীজির স্বাস্থ্যোন্নতি সম্ভব হয়েছিল। 1900 সালে বেটি লেগেটের স্বামী নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটির পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন। তিনি তার মনোগত বাসনার কথা স্ত্রীর কাছে ব্যক্ত করেন। এই কথা শুনে বেটি একেবারে অবাক হয়ে যান। তিনি ভাবতেই পারেননি যে তাঁর স্বামী এমন অবিবেচকের মতো কাজ করবেন। তিনি স্বামীজিকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেছিলেন। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে এভাবে স্বামী বিবেকানন্দকে অপমান করা উচিত নয়। এতেই প্রমাণিত হয় যে স্বামীজির প্রতি বেটির শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসা কতখানি ছিল। বিবেকানন্দ একাধিক চিঠির মাধ্যমে বেটির সঙ্গে তার সুন্দর সম্পর্কের কথা সকলের কাছে জানিয়েছেন। বেটিও স্মৃতিচারণের পাতায় পাতায় তার এই ভারতপুত্রের কথা লিখে গেছেন। একবার স্বামীজি একটি আলোচনা সভায় এসেছেন। সেই আলোচনা সভাটির আয়োজন করা হয়েছিল বেটি লেগেটের প্রশস্ত হলঘরে। অনেক মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। নির্ধারিত সময়ে স্বামীজি এসে সেই সভাকক্ষে প্রবেশ করলেন। সকলে অধীর আগ্রহে স্বামীজির মুখের দিকে তাকিয়ে আছেন। তাঁরা ভাবছেন কখন স্বামীজির কণ্ঠ নিঃসৃত অমৃতবাণী তাদের কর্ণকুহরে প্রবেশ করবে, কিন্তু স্বামীজি যেন স্থির ও চিত্রার্পিত। স্থান, কাল, পাত্রের কথা একেবারে ভুলে গেছেন। ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। তারপর বেশ কিছুটা সময় কেটে গেল। উপস্থিত জনমণ্ডলীর মনের মধ্যে সে কি উৎকণ্ঠা! তারা ভাবছেন আজ কি কোনো অজ্ঞাত কারণে তিনি কথা বলতে চাইছেন না? তার মনো আকাশে কি দুশ্চিন্তার ঝড় উঠেছে? ভারতবর্ষ থেকে কি এমন কোনো শোকসংবাদ এসেছে যা স্বামীজিকে একেবারে মুখ করে দিয়েছে?
বেশ কিছুকাল বাদে স্বামীজি চোখ খুলে পাশের ঘরে বসে থাকা বেটি লেগেটকে প্রশ্ন করেছিলেন, আমি এখন কি বিষয়ে কথা বলবো? আমার মাথায় কিছুই আসছে না। স্বামীজির এই ছোট্ট আন্তরিক উক্তি বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি বেটির ওপরে তিনি কতখানি নির্ভর করতেন। বেটি সামাজিক ভাবাদর্শকে সর্বত্র ছড়িয়ে দেবার লক্ষ্যে ছিলেন বদ্ধপরিকর। বেটি জানতেন যে কোনো কাজকে সফল করতে হলে যথেষ্ট অর্থের প্রয়োজন। মনে হয় অর্থ না থাকলে আমাদের কোনো স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। তাই বেটি এই বিষয়ে বেশ কয়েকটি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এজন্য আমরা তাঁর বুদ্ধির তারিফ অবশ্যই করব। তিনি তার সমস্ত বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের কাছে একটি করে চিঠি লিখলেন। এই চিঠির মাধ্যমে তিনি তাদের কাছে স্বামী বিবেকানন্দের ভাবাদর্শের কথা ঘোষণা করলেন। তিনি প্রত্যেকের কাছে অনুরোধ করলেন যে তারা যেন $100 দান করেন। আগামী 10 বছর পর্যন্ত এইভাবে সাহায্য করতে হবে। 1900 সালের জন্য তিনি নিজে এই খাতে $100 দিয়েছিলেন, কিন্তু তার এই সৎ প্রচেষ্টা একেবারে ব্যর্থ হয়। মাত্র 2 জন তার এই আন্তরিক আবেদনে সাড়া দিয়েছিলেন, অথচ পত্রপ্রাপকগণ সকলেই ছিলেন যথেষ্ট বিত্তবান। ইচ্ছে করলেই তারা এই মহৎ উদ্দেশ্যের জন্য বছরে $100 সাহায্য করতেই পারতেন। এই ঘটনায় বেটি লেগেট অত্যন্ত দুঃখিত হন। অবশ্য এই বিষয়টি সম্পর্কে স্বামীজি কিছুই জানতেন না। পরে সব কথা জানার পর স্বামীজি একেবারে অভিভূত হয়েছিলেন। সদ্য পরিচিতা এক মার্কিন রমণী তাঁর স্বপ্ন সফল করার জন্য এভাবে উদ্যোগী হয়েছেন, এই বিষয়টি স্বামীজির অন্তর স্পর্শ করেছিল। 17 মার্চ তারিখে তিনি বেটি লেগেটকে একটি মর্মস্পর্শী চিঠি দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, তোমার ডাকে বেশিরভাগ মানুষ সাড়া দেয়নি বলে মোটেই আমি দুঃখিত নই। আমি জানতাম পৃথিবীর বেশিরভাগ মানুষ স্বার্থপর। তারা পরার্থে সামান্য সাহায্যটুকু পর্যন্ত করতে চায় না, কিন্তু তুমি আমার স্বপ্ন সফল করার জন্য এভাবে উদ্যোগী হয়েছ, এই বিষয়টি আমি কখনো ভুলতে পারবো না। আমি চাইব চিরদিন তুমি আমার প্রতি তোমার অন্তরের দয়া এই রকম ভাবে বজায় রাখো। বেটি চেয়েছিলেন স্বামীজির আদর্শে যেন প্রত্যেক ভারতবাসী উদ্বুদ্ধ হয়ে ওঠে। স্বামীজির সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি ভারতের মহিলাদের দুরবস্থার কথা শুনেছিলেন। ভারতীয় মহিলারা তখনও পর্যন্ত মধ্যযুগীয় অন্ধকারে নিমজ্জিত, এই ভয়ঙ্কর সংবাদ শুনে বেটি খুবই দুঃখ পান। ভগিনী নিবেদিতা তখন আমেরিকায় এসেছেন তার বিদ্যালয়টিকে বাঁচানোর জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে। অক্লান্ত পরিশ্রম করেছেন এই ভারতকন্যা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটির পর একটি বক্তৃতা সভায় গিয়ে সামান্য কিছু টাকার বিনিময়ে ভাষণ দিচ্ছেন। বেটি তাঁর এই আগ্রহ দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে নিবেদিতার হাতে তখনকার দিনে $1000 তুলে দেন। সিস্টার নিবেদিতা শ্রী শ্রী রামকৃষ্ণের নামে একটি সংগঠন তৈরি করেছিলেন। তার একান্ত ইচ্ছা ছিল প্রতীচ্য দেশের মানুষের কাছে যেন রামকৃষ্ণ ভাবাদর্শের কথা পৌঁছে যায়। বেটি লেগেট এই সংস্থার সভানেত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তারপর থেকে বেটি লেগেট নিয়মিতভাবে নিবেদিতাকে স্কুলের জন্য অর্থ সাহায্য করতে থাকেন। বেটি লেগেটের কাছ থেকে এভাবে অর্থ সাহায্য না পেলে নিবেদিতার স্বপ্ন হয়তো কখনোই সফল হতো না, এ কথা অনায়াসেই বলা যায়। 1900 সালের জুন মাসে প্যারিসে একটি মহাধর্মসভা এবং আলোচনা চক্রের আসর বসে। এই অনুষ্ঠানটি হয়েছিল বিশ্ববিখ্যাত ইউনিভার্সাল ইন্টারন্যাশনাল এক্সপিডিশন হলে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক বুদ্ধিজীবীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়। তাঁরা সকলেই ছিলেন বিশিষ্ট বাগ্মী, কেউ বা আধ্যাত্মিক উপাসক, কেউ সুপ্রসিদ্ধ সমাজসেবী, কেউ বিখ্যাত রাজনীতিবিদ, কেউ বা মহাদার্শনিক। স্বামী বিবেকানন্দকে সেখানে আমন্ত্রিত বক্তা হিসেবে ডাকা হলো। স্বামীজির সঙ্গে বেটিও সেখানে পৌঁছে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন জোসেফিন এবং ফ্রান্সিস লেগেট। বেটি যে হোটেলে ছিলেন সেখানে প্রতিদিন অসংখ্য মানুষের ভিড় জমত। এই সম্মেলনে ভাষণ দেবার জন্য আমন্ত্রিত বক্তারা বেটি লেগেটের সান্নিধ্যে এসে খুবই খুশি হয়েছিলেন।
বেটি লেগেটের আতিথেয়তাকে তারা বারবার স্বীকার করেছেন। জো এবং বেটি চেয়েছিলেন স্বামীজির সঙ্গে যেন এই সব বুদ্ধিজীবীদের যোগাযোগ ঘটে, কিন্তু এখানে বেটি বেশি দিন থাকতে পারেননি। হঠাৎ তার পায়ে অসহ্য যন্ত্রণা শুরু হয়। প্যারিসের কোনো ডাক্তারই তার এই যন্ত্রণার উপশম ঘটাতে পারেননি। তাই বাধ্য হয়ে স্বপ্ন অপূর্ণ রেখে বেটি চলে গেলেন জার্মানি দেশে। সেখানকার একটি রিসর্টে তাকে বেশ কিছুদিন থাকতে হয়েছিল। এই প্রসঙ্গে স্বামীজি তাকে কৌতুক করে লিখেছিলেন যে, ভাঙা পা নিয়ে বেটি এখনো তার স্বপ্ন সফল করার চেষ্টা করেন। এই কথার মাধ্যমে প্রমাণিত হয় যে কাজের চাপেও স্বামীজি কখনো এতটুকু ক্লান্ত বোধ করতেন না। মাঝে মধ্যে কৌতুক বাক্য বলে এবং মধুর কথা লিখে পরিবেশকে হালকা করার চেষ্টা করতেন। পৃথিবীর অনেক বিশিষ্ট মানুষের মধ্যেই এই বিশেষ গুণটি বিদ্যমান। হাসতে হাসতে তারা পৃথিবীর সমস্ত সমস্যাকে দূরে পাঠিয়ে দেন। স্বামীজির মধ্যেও এমনই এক দুর্লভ গুণ ছিল। বেটির পরিবারের সমস্ত সদস্যকে স্বামীজি খুবই ভালোবাসতেন। শুধু তাই নয়, বেটির প্রথম বিবাহের সূত্রে প্রাপ্য পুত্র কন্যাকেও তিনি যথেষ্ট স্নেহ করতেন। মেয়ে আলাবার্টা ছিল স্বামীজির একান্ত ভক্ত। একবার ওই মেয়ে জন্মদিনে স্বামীজিকে আমন্ত্রণ জানানো হয়। গৈরিক বস্ত্র পরিহিত এক ভারত সন্ন্যাসীকে আলবার্টাও খুব ভালোবাসত। জন্মদিনে তার মাথায় হাত রেখে স্বামীজি তাঁর রচিত ব্লেসিং বা আশীর্বাদ নামে একটি অসাধারণ কবিতা তুলে দিয়েছিলেন। ফ্রান্স লেগেট নামে বেটির এক কন্যা সন্তানের জন্ম হয় তার দ্বিতীয় বিবাহ সূত্রে। যখন স্বামীজি রিজলি ম্যান্ড্রে ছিলেন তখন সে ছিল মাত্র 3 বছরের ছোট্ট শিশু। এই শিশুটি সদা সর্বদা স্বামীজির সঙ্গে নানা কৌতুকে মেতে উঠত। গভীর চিন্তামগ্ন স্বামীজি কখনো এই মেয়েটিকে নিরাশ করেননি। তিনিও বালকের মতো হাস্য পরিহাসে যোগ দিতেন। তিনিও এই শিশু কন্যাটিকে খুবই স্নেহ করতেন। 1902 সালে মৃত্যুর আগে স্বামীজি জোসেফিনকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি লিখেছিলেন, গিভ মাই ইনফিনিট লাভ টু লেডি বেটি অ্যান্ড মিস্টার লেগেট, টু অ্যালবার্টা অ্যান্ড হোলি হলিস্টার। দ্য বেবি হ্যাজ মাই ব্লেসিংস ফ্রম বিফোর বার্থ অ্যান্ড উইল হ্যাভ ফর এভার। এই চিঠিখানি পড়লেই আমরা বুঝতে পারব যে তখনও তিনি লেগেট দম্পতি এবং তার কন্যা সন্তানদের কিভাবে মনে রেখেছিলেন। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে এই জীবনে হয়তো আর কখনো বেটি লেগেট এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হবে না, কিন্তু চোখের দেখা না হলেও স্বামীজির মনের মণিকোঠায় তাঁদের স্মৃতি অমলিন ছিল। স্বামীজির অকাল প্রয়াণের সংবাদ বেটি লেগেটের কানে পৌঁছে গেল। এই সংবাদ শুনে বেটি একেবারে বাকরুদ্ধা হয়ে যান। জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওঠেন তিনি। তার কেবলই মনে হতো এ বুঝি ঈশ্বরের এক ভীষণ অন্যায়। এই পৃথিবীর বুকে কত অসাধু মানুষ দীর্ঘকাল ধরে বেঁচে আছে। তাদের নিঃশ্বাসে দূষিত বাতাস পৃথিবীকে আরো বিষাক্ত করছে, অথচ স্বামীজির মতো এক প্রস্ফুটিত গোলাপ কেন অকালে ঝরে পড়ল। বোন জোসেফিনকে একটি চিঠি লিখে তিনি মনের বেদনা প্রকাশ করেন এইভাবে, মনে হচ্ছে পৃথিবীর সমস্ত বস্তু থেকে সৌরভ চিরকালের জন্য হারিয়ে গেল, উৎকর্ষতা বিদায় নিয়েছে। এখন আমরা আর কেউ সৌন্দর্যের অন্বেষণ করব না। স্বামীজির মৃত্যুর পর বেটির জীবন চেতনায় একটি নতুন বাঁক আসে। স্বামী ফ্রান্সিসের সঙ্গে তখন দেখা দিয়েছে ঠান্ডা লড়াই। গার্হস্থ্য জীবনের খুঁটিনাটি বিষয়ের দিকে বেটি লেগেট আর মন দিতে পারছেন না। তাঁর কানে ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে স্বামীজির উদাত্ত কণ্ঠস্বর। কথায় কথায় স্বামীজি বলতেন, এই জীবনের প্রতিটি মুহূর্ত খুবই মূল্যবান, কারণ জীবন হলো ক্ষণস্থায়ী। বেটি লেগেট ভাবছেন, এইভাবে সংসার পিঞ্জরে বদ্ধ থেকে কি লাভ। তখন স্বামীজির আদর্শকে বাস্তবায়িত করার চিন্তা তাকে আচ্ছন্ন করে আছে। তিনি আর অর্থহীন বৈভবে ব্যস্ত থাকতে চাইছেন না। দীর্ঘদিন কেটে গেল বাকহীনা অবস্থায়। সংসারের সবকিছুর প্রতি তাঁর দেখা দিয়েছে নির্লিপ্ততা।
1913 সালে বেটি এলেন ইংল্যান্ডের স্টার্টফোর্ড অন অ্যাভনে। অসামান্য প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটি সুন্দর বাড়ি কিনলেন। সেই বাড়ির প্রশস্ত হলঘরে ধ্যানমগ্ন স্বামীজির মূর্তি স্থাপন করলেন। এই ঘরটির নাম দিয়েছিলেন প্রফেটস চেম্বার, অর্থাৎ সাধকের কক্ষ। বেটি ভারতে এসেছিলেন কন্যা অ্যালবার্টা এবং জামাইকে নিয়ে। যে সারদা মার কথা বিবেকানন্দের মুখে শুনেছিলেন, সেই মানব ঈশ্বরীকে দেখার স্বপ্ন জেগেছিল তার মনের মধ্যে। অবশেষে বেটি লেগেটের এই সযত্ন বাহিত স্বপ্ন সফল হল। শ্রীমার সংস্পর্শে এলেন তিনি। এই মাকে দেখে তার মনে হয়েছিল এই রমণী বুঝি এক জীবন্ত দেবী। শ্রীমার মধ্যে বিশ্বজননীর ছায়া প্রত্যক্ষ করেছিলেন স্বামীজির বিদেশিনী মাতা বেটি লেগেট। বেলুড় মঠকে নানা সময় নানাভাবে অর্থ সাহায্য করেন বেটি লেগেট। তাঁর অর্থানুকূল্যে তৈরি হয় বেলুড় মঠের লেগেট হাউস। এইভাবেই তিনি বোধহয় তাঁর ভারতীয় পুত্রের প্রতি অপরিমাপ্য শ্রদ্ধা, ভালোবাসা এবং আশীর্বাদ নিবেদন করেছেন। বেলুড় মঠের দেওয়ালে স্বামীজির একটি সুন্দর প্রতিমূর্তি গাঁথা হল। এর অন্তরালে ছিল বেটি লেগেটের অনুদান। আজও যখন আমরা বেলুড় মঠে যাই, তখন বিবেকানন্দ মন্দিরের জীবন্ত মূর্তির দিকে অপলক তাকিয়ে থাকি। তখন কি আমাদের মনে পড়ে যায় বিবেকানন্দের এই বিদেশিনী মায়ের কথা? বেটি লেগেট প্রমাণ করেছিলেন যে এই পৃথিবীতে এমন কিছু সম্পর্ক আছে যাকে রক্তের সম্পর্কে বন্দী করা যায় না। সেই সম্পর্ক নিঃসীম নীল আকাশে উড্ডীয়মান পাখির মতো। বেটি লেগেট এবং স্বামীজির মধ্যে সেই সুন্দর সম্পর্ক স্থাপিত হয়েছিল। আজও চোখ বন্ধ করলে আমরা হয়তো তাঁদের কথাই চিন্তা করি। এইভাবে মহাকালের সমস্ত বাধাকে অতিক্রম করে তাঁরা আজ অমরত্ব লাভ করেছেন।